দেশে ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে চলছে বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম রয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে নানামুখী চাপ, যা থেকে বেরিয়ে আসতে বিভিন্ন দেশের সাথে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ইপি এর দিকে এগুচ্ছে বাংলাদেশ। বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসা বান্ধব পরিবেশ সংস্কারের মাধ্যমে এই বিষয়ে চলছে জাপানের সাথে আলোচনা। দীর্ঘদিনের বিনিয়োগ বন্ধুর সাথে এ ধরনের চুক্তি বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সহায়ক হবে বলে মত খাত সংশ্লিষ্টদের। বাংলাদেশের উন্নয়নে অনুদান বা ঋণ সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে আছে জাপান। দুদেশের সম্পর্ক আরও নিবিড় করতে গেলে প্রায় ৩ বছর ধরে চলছে দ্বিপক্ষীয় চুক্তি বা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপি এর আলোচনা, যা গতি পায় গেল এপ্রিলে প্রধান উপদেষ্টার জাপান সফরের সময়। তথ্য বলছে এলডিসির মর্যাদায় জাপানের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ, যা শেষ হচ্ছে এলডিসি উত্তরণের পর। তখন বাংলাদেশি পণ্য রপ্তানিতে গুনতে হবে বাড়তি 18% শুল্ক, যাতে বাড়তি চ্যালেঞ্জে পড়বেন বাংলাদেশের ব্যবসায়ীরা। চাপ সামলাতে তাই ইপিএতেও রাখা হয়েছে শুল্কমুক্ত সুবিধা বজায় রাখার প্রস্তাব, যাতে গুরুত্ব পাচ্ছে 17টি অগ্রাধিকার খাত। যদি জাপানিজ ইনভেস্টমেন্ট আসে, যেটা ওরা চায়না +1 খুব বলছিল, সেই হিসাবে হয়তো কিছু সানসেট ইন্ডাস্ট্রি অথবা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এসএমই যদি বাংলাদেশে আসে, আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং নতুন পণ্য লোকাল মার্কেটে পাবো এবং জাপানিজরা যেভাবে উপকৃত হবে আমরাও সেভাবে উপকৃত হব। আমাদের বিনিয়োগ বৃদ্ধি করা ছাড়া কোনো উপায় নাই। বাইরের বিনিয়োগ ভীষণভাবে লাগবে, কারণ আমাদের প্রতি বছর প্রায় 25 লক্ষ তরুণ জব মার্কেটে আসে। তাদের কোথা থেকে জব দেবেন? তবে শুরুতেই নানা জটিলতায় পড়ে এমন উদ্যোগ। জাপানের পক্ষ থেকে তুলে ধরা হয় দেশের অর্থনৈতিক অস্থিতিশীলতা, ব্যবসার পদ্ধতিগত দীর্ঘসূত্রিতা, ভিসা ও ওয়ার্ক পারমিটের জটিলতার মতো বিষয়গুলো। আলোচনায় উঠে আসে আন্তর্জাতিক লেনদেনে অসঙ্গতিপূর্ণ প্রক্রিয়াও। তুলে ধরা হয় পণ্য সেবা বিনিয়োগ, ই কমার্স, মেধাস্বত্বের বিষয়টিও। চলছে শেষ সময়ের দর কষাকষি। বিশ্লেষকরা বলছেন, জাপানের সাথে চুক্তি তো বটেই, দেশের সামগ্রিক ব্যবসার পরিবেশ উন্নয়নেও যা জরুরি। এটা সাইন হওয়া মানেই না যে জানুয়ারি থেকে ইপিএ কার্যকর হবে। এটা দোনো দেশের পার্লামেন্টকে রাটিফাই করতে হবে, অ্যান্ড ইট উইল টেক টাইম। হোপফুলি বাই দ্য টাইম উই গ্র্যাজুয়েট ফর এলডিসি 2027 বা 26, তখন থেকে ইপিএ শুরু হবে। এগুলো হচ্ছে ধরেন মানে ইনট্যাঞ্জিবল একটা ব্যারিয়ার, ঠিক আছে? এই সময় লাগাটা এটা কিন্তু ইনট্যাঞ্জিবল একটা ব্যারিয়ার। আমরা বলতে পারি অফকোর্স যেটা আমাদের সিকিউরিটির জন্য দরকার অ্যান্ড এভরিথিং, কিন্তু এই প্রসেসগুলো কিন্তু এই এখনকার সময় এসে অনেকটা সিম্পলিফাই করা পসিবল। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে 2025 অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি ছিল দেশটিতে 1.41 বিলিয়ন, যা দেশের মোট রপ্তানি আয়ের 2.92%। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। দর্শক, জাপান বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক এবং দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর রবিউল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে যে জিনিস জানতে চাই, বাংলাদেশ এবং জাপান এই দুই দেশের কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক বছর ধরে। আমরা কিন্তু এখন এসে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছি, অনেকদিন ধরে আলোচনা চলছিল। সার্বিক বিষয়টি আপনাদের চেম্বারের পক্ষ থেকে আপনারা কেমন করে দেখতে পাচ্ছেন, এবং আপনার ব্যক্তিগত মতামত যেটি জানতে চাই সেটি হচ্ছে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতকরণের জন্য জাপানের এই ধরনের পদক্ষেপ আমাদের এবং আপনারা যারা ব্যবসায়ী আছেন তাদেরকে কি ধরনের উপকার করবে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা জানেন জাপান এবং বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু, এবং বাংলাদেশের সকল উন্নয়ন প্রক্রিয়ার সাথে জাপানের সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক আমাদের রয়েছে। বর্তমানে জাপান ও বাংলাদেশের বাইল্যাটারাল ট্রেড যেটা বলি, দ্বিপক্ষীয় যে বিজনেস, সেটা ভলিউম অ্যারাউন্ড $4.8 বিলিয়ন। আমাদের যদি ইপিএ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আমরা জাপানের সাথে যেটা শীঘ্র আমাদের হতে যাচ্ছে, তাহলে উই হ্যাভ এ পটেনশিয়াল টু গ্রো দিস ট্রেড আপ টু $13 বিলিয়ন। পর্যায়ক্রমে আমরা $13 বিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারি। তো এটা আমাদের দেশের ব্যবসায়ীদের জন্য এবং জাপানি বিজনেসদের জন্য একটা বিশাল সম্ভাবনা আছে, যেখানে আমরা দুই দেশের সরকার এবং ব্যবসায়ী পর্যায়ে আমরা কাজ করলে সেটাকে আমরা অ্যাচিভ করতে পারবো। যে ধরনের কার্যক্রমগুলো আপনারা আপনাদের চেম্বার থেকে নিয়ে থাকেন কিংবা জাপানি যারা পক্ষ আছে তাদের সাথে আলোচনা করে থাকেন, আপনারা কিছুদিন আগেও কিন্তু জাপান সফর করে এসেছেন এবং এই বিষয়ে আলোচনা হওয়ার কথা যেটি আছে সেটি হয়েছিল। সেখানকার সফরের অভিজ্ঞতা এবং জাপানিরা আসলে আমাদের কাছে কি চাচ্ছে, কি কি জায়গার মধ্যে আমরা আটকা পড়ছি, তাদের সাথে আমাদের সম্পর্কটা কি হওয়া উচিত, সেটার একটু বিস্তারিত ব্যাখ্যাটা চাই। জি, আপনি জেনে খুশি হবেন যে আমরা গত সেপ্টেম্বরের 28 তারিখ থেকে অক্টোবরের 3 তারিখ পর্যন্ত আমাদের জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমাদের 25 জনের একটা বিজনেস ডেলিগেট আমরা জাপানে সফর করি। সেখানে আমাদের দুইটা সেমিনার হয়, একটা টোকিওতে এবং একটা ওসাকাতে। টোকিওতে আমাদের সেমিনারটা হয়েছিল
বাংলাদেশ এম্বাসিতে এবং ওসাকাতে ওসাকা চেম্বার অফ কমার্স। সেখানে আমাদের প্রায় 100টার উপরে জাপানি কোম্পানির সাথে আমাদের নেটওয়ার্কিং এর সুযোগ হয়। তাদের বিপুল আগ্রহ আছে বাংলাদেশে ইনভেস্ট করার ব্যাপারে, বাংলাদেশ সম্বন্ধে জাপানিজদের একটা ভালো ধারণা রাখে। তবে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা তাদেরকে আকৃষ্ট করতে চাচ্ছি আমাদের এখানে ইনভেস্টমেন্টের জন্য, কিন্তু আমাদেরকে এখানে কিন্তু অন্যান্য দেশের সাথে কম্পিট করতে হচ্ছে। আমাদের সমসাময়িক যে দেশগুলো আছে, ফর এক্সাম্পল ভিয়েতনাম, তারা কিন্তু এর আগেই অলরেডি জাপানের সাথে একটি ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট তাদের আছে। আমাদের কম্পিট করতে হচ্ছে ভারতের মতো দেশের সাথে, তো তাদের সক্ষমতা আমাদের থেকে অনেক বেশি। তো আমাদেরকে এইসব ব্যাপারগুলো, এইসব চ্যালেঞ্জগুলো মাথায় রেখেই জাপানিজ কোম্পানিগুলোর সাথে কথা বলতে হচ্ছে। তাদের এখন পর্যন্ত যথেষ্ট আগ্রহ আছে। আপনি জানেন যে প্রায় 330টার মতো জাপানিজ কোম্পানি বাংলাদেশে এখন বর্তমানে আছে, এবং এদের অলমোস্ট 71% অফ দিস কোম্পানিজ আর উইলিং টু এক্সপ্যান্ড দেয়ার বিজনেস ইন বাংলাদেশ। তো আমাদের ক্ষেত্রে আসলে আমাদের যেই সমস্যাগুলো আমাদের দেশে তারা এসে ফেস করে, তার একটা প্রধান, তার কিছু বড় উল্লেখযোগ্য অংশ হলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক্সের যে ঘাটতি, যে দুর্বলতা আছে। আমাদের কিছু কমপ্লেক্স ট্যাক্স অ্যান্ড কাস্টমস প্রসেস যেগুলো আছে, এগুলো অনেক কমপ্লেক্স, এগুলো তাদের জন্য ব্যবসা বান্ধব হয় না। তারা এটাকে আরো মোর বিজনেস ফ্রেন্ডলি করতে চায়। আমাদের ল্যাক অফ স্কিল ম্যান পাওয়ার আছে, যেটা আমাদেরকে আরো একটু স্কিল যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে সেখানে জাপানে আমাদের প্রচুর পরিমাণে স্কিল ম্যান পাওয়ার এক্সপোর্ট করারও একটা বিশাল সম্ভাবনা মার্কেট তৈরি হতে পারে। বাংলাদেশে কিন্তু জাপান অনেক বছর ধরে বিনিয়োগ করে আসছে। আমাদের দেশে কন্ডিশন এবং রিকন্ডিশন, নতুন কিংবা পুরাতন গাড়ি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, সেখান থেকে আনা। জাপান কিন্তু আমাদের উন্নয়ন সহযোগী হিসেবে বেশ বড় ধরনের অর্থ দিচ্ছে, অনুদান আসছে, ঋণ সহায়তা আসছে, কিন্তু বিনিয়োগ পরিস্থিতি যখন আসছে তখন কিন্তু পিছিয়ে যাওয়াটাই আমরা বারবার দেখছি। 2500 অর্থনৈতিক অঞ্চল কিন্তু এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে পুরোপুরি কার্যক্রম শুরু হয়েছে। সেটার জন্য কিন্তু একটা স্থিতিশীল পরিবেশ তারা চাচ্ছে। আপনারা তাদেরকে কতটুকু, সরকারের পক্ষ থেকে হোক আর আপনাদের পক্ষ থেকে, আপনারা কতটুকু তাদেরকে আশ্বস্ত করতে পেরেছেন যে তারা নিয়মিত আমাদের দেশে সহায়তা এবং অনুদান বাদে বিনিয়োগের পরিমাণ বাড়াবে? দেখেন, জাপানি বড় বড় অনেকগুলো কোম্পানি কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। যেমন আপনি বলেন মারুবেনি আছে, সুমিটোমো আছে, তারপরে জাপান টোবাকো, তারা বিশাল একটা ইনভেস্টমেন্ট করেছে বাংলাদেশে। তো জাপানিজদের সাথে যখন অন্যান্য কোম্পানিদের সাথে আমরা যখন কথা বলি, আমরা সেই সব উদাহরণগুলো তুলে ধরি। তো এখানে এত বড় বড় কোম্পানি যখন দীর্ঘদিন ধরে উপস্থিত আছে, নিশ্চয়ই এখানে যদি পরিবেশ, ডিসপাইট অফ অল আওয়ার ড্রব্যাকস, আমাদের নিশ্চয়ই পরিবেশ আছে। এবং তাদের মার্কেটেও তারা জাপানিজ কোম্পানি যে সার্ভেগুলো করে, তারা বিদেশে যেসব পরিবেশে বা যেসব দেশে তারা ইনভেস্ট করতে চায়, সেখানে কিন্তু টপ র্যাঙ্কিং এ বাংলাদেশ সবসময় থাকে। কারণ আমাদের একটা হিউজ ডোমেস্টিক মার্কেট আছে। বাই 2030 সালের ভিতরে বাংলাদেশের ডোমেস্টিক মার্কেট উইল বি দ্য 9th লার্জেস্ট কনজিউমার মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। তো এইসব যে ডেটা, এইসব যে রিসার্চের যে ফলাফল, এগুলো তো জাপানিজ কোম্পানিদের কাছে আছে। তারা এখানে আসতে চায়, এখানে বিনিয়োগ করতে চায়। আমাদের দায়িত্ব, আমাদের সেটা ব্যবসায়ী মহল থেকে হোক, সেটা সরকারের পক্ষ থেকে হোক, আমাদের সবাইকে মিলেমিশে সে বিনিয়োগের পরিস্থিতি এবং পরিবেশটাকে সৃষ্টি করে দিলে তারা কিন্তু এখানে অনেক আগ্রহ এখানে আসার ব্যাপারে। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে জাপানের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য অনেক কথা বলা হচ্ছে, ওয়ান স্টপ সার্ভিসের কথা বলা হচ্ছে, আপনারাও অনেকদিন ধরে দৌড়াদৌড়ি করছেন। সব মিলিয়ে আগামীতে তাদের বিনিয়োগ যদি আমাদেরকে সত্যিকার অর্থে পুরোপুরি পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে হয়, কোন জিনিসের প্রতি এই মুহূর্তে আপনারা সবচেয়ে বেশি নজর দিতে চান? এক। দ্বিতীয়ত হচ্ছে জাপানিদের সাথে আমাদের যে পরিকল্পনা বা অংশীদারিত্বের যে অংশটুকুর কথা বলা হচ্ছে, সেটি আসলে আমাদের অর্থনীতিকে আর কত দূরে এগিয়ে নিয়ে যেতে পারে? আমি শুরুতেই বলেছিলাম আপনাকে যে আমাদের বর্তমান জাপান বাংলাদেশের যে ট্রেড ভলিউম, সেটা হলো অ্যারাউন্ড $4.8 বিলিয়ন। এটাকে দুই দেশের অর্থনৈতিক অংশীদার চুক্তির ফলে আমরা এটাকে $13 বিলিয়ন পর্যন্ত একটা পৌঁছানোর সম্ভাবনা আমাদেরকে আছে। তো এটা বিশাল বড় একটা অ্যামাউন্ট। আমাদের আরো $10 বিলিয়ন এক্সট্রা বিজনেস করার মতো অপরচুনিটি তাদের সাথে আমাদের আছে। এটা আমাদের অর্থনীতিতে একটা বিশাল প্রভাব ফেলতে পারবে। এখানে আমাদের অনেক বড় জব মার্কেট ক্রিয়েট হতে পারে যদি সেই ইনভেস্টমেন্ট গুলো আসে। তার থেকেও বড় কথা, গ্লোবাল মার্কেটে আমাদের একটা ইমেজ ক্রিয়েট হবে যখন বড় বড় জাপানিজ কোম্পানিরা বাংলাদেশে ইনভেস্ট করতে আসবে। এটা দেখা দেখি কিন্তু আপনার অন্যান্য ওয়েস্টার্ন বা ইউরোপিয়ান কান্ট্রিজের অন্যান্য দেশগুলো কিন্তু তখন তারা উৎসাহিত হবে এবং বাংলাদেশে ইনভেস্ট করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে, এবং এটাকে একটা চেইন রিয়াকশনের মতো এটা দেশের জন্য উপকার হবে। তবে যে জিনিসটা আমরা এখনো আটকে যাই, যেটা আমি একটু বলেছিলাম যে আমাদের লজিস্টিক্স এবং ইনফ্রাস্ট্রাকচার আমাদের যেগুলো আছে সেগুলো কিছু ঘাটতি রয়েছে। এই ঘাটতিগুলো আমাদেরকে পূরণ করতে হবে। আমাদের কাস্টমস প্রসিজার যেগুলো, সেগুলো আমাদের এখনো বেশ কমপ্লেক্স। এটা শুধু জাপানিজরা নয়, শুধু সব দেশের
বিনিয়োগকারীদের একটা থাকে তাদের যে আমাদের যে কাস্টমস প্রসিজার গুলোকে আর একটু লেস কমপ্লেক্স করে একটু সিম্পলিফাই করে দেওয়া উচিত। আমাদের ট্যাক্স প্রভিশন যেগুলো আছে সেগুলোকে আমাদেরকে আরেকটু সহজতর করতে হবে। আরেকটা বড় ইস্যু থাকে আমাদের দেশে, এখানে যারা বিদেশি কোম্পানিরা কাজ করছে তারা তখন এই দেশ থেকে টাকাটা তারা বিদেশে নিয়ে যেতে চায়, তাদের একটা ফরেন কোম্পানি যখন এখানে হেড অফিসে তারা টাকা পাঠাতে রিপ্যাট্রিয়েট করতে চায়, তখন অনেক জটিলতার সম্মুখীন হতে হয়। যে এই জিনিসগুলো বা তাদের জন্য বিনিয়োগের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা যে আমরা ব্যবসায়ী মহল থেকে আমরাও চেষ্টা করছি, আশা করি এগুলো আমরা সবাই মিলে কাজ করে জাপানিজ ইনভেস্টর এই দেশে বাড়াতে পারবো ইনশাআল্লাহ। সংকটকারী সম্ভাবনার দিকে এগিয়ে যাবে বাংলাদেশ জাপানের অর্থনৈতিক সম্পর্ক। রবিউল আলম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, জাপান বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছিলেন জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর জনাব রবিউল আলম।